প্রতিষ্ঠিত করা যায়, দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, খুন, রাহাজানি, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, গুম সব কিছু নির্মূল হবে। কিন্তু বিচার যদি বিচারের জায়গায় না থাকে তাহলে কোনো কিছুরই কোনো সমাধান করা সম্ভব নয়। এই দুইটা জায়গাটাকে নিতে হবে খুব শক্ত হাতে, এইখানে কোনো ছাড় নাই। সে বিচারের তলোয়ারে যদি আমারও কল্লা উড়ে উড়ে যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু ন্যায় বিচার কায়েম হোক, ন্যায় বিচার কায়েম হতে হবে। এই বিচার কোনো ব্যক্তির পদ পদবি, তার প্রভাব প্রতিপত্তি দেখে এই বিচার আর পরিচালিত হওয়া উচিত নয়। এর কবর রচনা হয়ে সত্যিকার অর্থে জাস্টিস ফর অল এন্ড ইকুয়াল, সবার জন্য বিচার, সুবিচার এবং সকলের জন্য সমান বিচার, এটাই নিশ্চিত করতে হবে। এখানে কোনো ইম্পিউনিটি বলে কোনো কথা নাই, ইমিউনিটি বলেও কোনো কথা নেই। এখানে জাস্টিসকে জাস্টিসের জায়গায় নিয়ে যেতে হবে। আমরা বিশ্বাস করি রাষ্ট্রের এই দুইটা বিষয়ে যদি আমরা গুরুত্ব দিয়ে এখান থেকে শুরু করতে পারি, বাকি সকল বিষয় আমাদের অর্জন করা সম্ভব ইনশাআল্লাহ। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। রাষ্ট্রের বৈধ সকল সুযোগও যদি জনগণের ভালোবাসায় আল্লাহ তাআলা আমাদেরকে এদেশের সেবার দায়িত্ব দেন, বৈধ সকল সুযোগও আমরা গ্রহণ করব না। যা না করলেই নয়, শুধু এইটাই আমরা গ্রহণ করব। আমরা চেষ্টা করব ওগুলা গ্রহণ না করেও পারি কিনা। আমরা রাজনীতিকে পেশা হিসাবে গ্রহণ করি নাই, এই রাজনীতিকে আমরা কর্তব্য হিসাবে গ্রহণ করেছি। নেশা শব্দটা শুনতে খারাপ লাগে। নেশা মানে কোনো দিকে একেবারে সম্পূর্ণভাবে ঝুঁকে পড়া। ওই অর্থে যদি বলেন তাইলে রাজনীতি আমাদের পেশা নয়, রাজনীতি আমাদের ঝুঁকে পড়া। এবং আমরা দুনিয়ায় রাজনীতি করি না কোনো পদ পদবীর জন্য, সম্পদকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করার জন্য। আমাদের রাজনীতি সার্থক হবে যদি জনগণের চোখের পানি থেমে গিয়ে ঠোঁটের কোনায় সামান্য একটু হাসি ফুটে ওঠে। এটি হবে আমাদের রাজনীতি। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দিনভর চলে মনোনয়ন প্রত্যাহারের আবেদন গ্রহণ। মঙ্গলবার সকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যান ঢাকা 10 আসনে খেলাফত মজলিসের প্রার্থী দলটির নায়েবে আমির আহমদ আলী কাশেমি এবং ঢাকা 16 আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আহসানুল্লাহ। এ সময় মনোনয়ন প্রত্যাহার করেন তারা। এদিন অন্যান্য দলের আরও বেশ কয়েকজন ভোটের লড়াই থেকে সরে দাঁড়ান। ঢাকার 13টি যে নির্বাচনী আসন, আমরা বড় ধরনের কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হইনি। প্রার্থী যারা আছেন সবাই এখন পর্যন্ত সবাই দায়িত্বশীল আচরণ করছেন। খুলনায় 6টি আসনে 43 জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়, এর মধ্যে প্রত্যাহার করেন 5 জন। অন্যদিকে রাজশাহীতে বিএনপি বিদ্রোহী প্রার্থী সহ 3 জন প্রার্থিতা প্রত্যাহার করেন। নাটোর 3 আসনে 10 দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী এনসিপির SM জার্জিস কাদির বাবুর সমর্থনে মনোনয়ন প্রত্যাহার করেন জামাতের অধ্যাপক সাইদুর রহমান ও খেলাফত মজলিসের মাওলানা রুহুল আমিন টিঙ্কু সর্দার। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্স পাউডার। এছাড়া রংপুর, বরিশাল, ফেনী সহ বেশ কয়েকটি জেলায় প্রার্থিতা বাতিলের আবেদন জানান প্রার্থী। নির্বাচনী প্রচারণা। ফাহরিয়া ফারজানা, প্রার্থী মোয়াজ্জেম হোসাইন হেলাল, তিনি বলেন দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। ঠাকুরগাঁও 2 আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী জুলফিকার মুর্তজা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। বিকেলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তিনি প্রার্থিতা প্রত্যাহার করেন। রাজশাহী 2 আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন এলডিপির প্রার্থী মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। সারা দেশে আজই নিশ্চিত হবে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা। আর বুধবার প্রতীক বরাদ্দ পাওয়ার পর 22 জানুয়ারি থেকে পুরোদমে প্রচারণায় নামতে পারবেন প্রার্থীরা। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। মধ্যে যারা আপিল করেছিল সেই আপিলের মধ্য দিয়ে 8 জন ফেরত পেয়েছে, তবে তার মধ্যে আবার 7 জন আজকে প্রত্যাহার করেছে। তাই সব মিলায় হিসাবটা এমন দাঁড়াচ্ছে যে 36 জন প্রার্থী হয়তো টিকে থাকবে খুলনার যে 6টি সংসদীয় আসন রয়েছে সেখানে। আমরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে দাঁড়িয়েছি, কিছু সময় আগে উনি এমনই তথ্য নিশ্চিত করেছেন। অপরদিকে প্রার্থী যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি আমরা, তারা এখনও বলেছে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রয়েছে এবং যে ভোটের যে বিষয়টি, তবে সেটি এখনও যেহেতু ওইভাবে প্রচারণা শুরু হয়নি সেহেতু মাঠের যে প্রধান ইমেজটা
আরেকটা নির্বাচনের যে উৎসবটা সেটি কিন্তু শুরু হয়নি। তবে গণভোটের পক্ষে কিন্তু সরকারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় হ্যার পক্ষে ভোট চাওয়ার জন্য বিভিন্ন সমাবেশ চলছে। কিছু সময় আগেও খুলনাতে শহীদ হাদিস পার্কে একটি সমাবেশ সম্পন্ন হয়েছে, যেখানে প্রধান অতিথি ছিলেন ভূমি ও খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলিমা মজুমদার। তিনি প্রধান অতিথি থেকে কিন্তু গণভোটের পক্ষে হ্যার পক্ষে কিন্তু ভোট চেয়েছেন। তিনি বোঝানোর চেষ্টা করেছেন মাঠ ভর্তি জনগণকে যে হ্যার পক্ষে ভোট দিলে আগামীতে কিভাবে দেশ পরিচালিত হবে বা হ্যার পক্ষে ভোট না দিলে কিভাবে দেশ পরিচালিত হবে। সব মিলায় এমন একটি আমেজের মধ্য দিয়ে খুলনাতেও যে সারা দেশের মতোই জাতীয় নির্বাচন, একই সাথে গণভোটের যে বিষয়টি সেটি কিন্তু চলছে। তবে সাধারণ মানুষের সঙ্গে আমাদের যেটি কথা হয়েছে, এখনো পর্যন্ত তারা গণভোটের যে বিষয়টি সেটি তারা ভালোভাবে বলতে পারছে না। তবে বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছে প্রশাসনের পক্ষ থেকে, যেহেতু একটি নতুন বিষয়। এর আগে কবে নাগাদ গণভোট হয়েছিল তা এই দেশের মানুষ ভালো করে বলতে পারে না, সে কারণে নতুন হিসেবে গণ্য করে এই গণভোটের কি কি বিষয় থাকছে সেই বিষয়গুলো নিয়ে প্রচারণা চালাচ্ছে। সংক্রান্ত কোনো জটিলতা থাকলে তা নিরসনে আজকের পর আর সুযোগ থাকবে না। বুধবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করবেন রিটার্নিং অফিসাররা। এক্ষেত্রে কোনো আসনে কোন দলের যদি একাধিক প্রার্থী থাকেন তাহলে একজনের নাম চূড়ান্ত করে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে জানাতে হবে। একই সঙ্গে স্বতন্ত্র প্রার্থীরাও কেউ চাইলে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিতে পারবেন। সিনথিয়া, আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। তবে সকাল এই মুহূর্তে 10টার কাছাকাছি, কিন্তু এখন পর্যন্ত কেউ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রার্থিতা প্রত্যাহার করতে আসেননি। শুধু তাই নয়, আমরা একটু খোঁজ নিয়েছিলাম এখানে, আমাদেরকে এখানকার এক কর্মকর্তা তিনি জানিয়েছেন যে এখন পর্যন্ত গতকালকে মাত্র একজন ব্যক্তি তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তিনি ঢাকা 18 আসনের গণসংহতি আন্দোলনের প্রার্থী ছিলেন বিলকিস নাসিমা রহমান। এছাড়া আর কেউ এখন পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা হয়নি। আপনি জেনে থাকবেন যে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সাধারণত 13টি আসনের যেই মনোনয়ন রয়েছে সেগুলো দাখিল করা হয়েছিল এবং সেগুলো যাচাই বাছাই হয়। তো এই 13টি আসনের প্রার্থীদের যেই প্রার্থিতা প্রত্যাহার, সেই প্রত্যাহারও কিন্তু এইখানটিতেই হবে। তবে এখন পর্যন্ত যতটুকু তথ্য আমরা জেনেছি তাতে 157 জন প্রার্থীর প্রার্থিতা বহাল রাখা হয়েছে বিভাগীয় কমিশনারের এইখানের যারা প্রার্থী ছিলেন তাদের। তো কিছুদিন আগে আপিল শুনানি নিষ্পত্তি করে নির্বাচন কমিশন। এই আপিল শুনানি নিষ্পত্তির পরে এই প্রার্থিতা বহাল থাকে। তবে এর আগে 253 জন এখান থেকে মনোনয়ন তুলেছিল এবং দাখিল করেছিল 154 জন। তবে এখানে যারা রিটার্নিং কর্মকর্তারা ছিলেন তারা 119 জনকে বৈধতা দেয় এবং 54 জনকে বাতিল করে। তবে এর মধ্যে থেকে 157 জনের প্রার্থিতা বহাল হলেও তাদের মধ্যে থেকে এখন পর্যন্ত কেউই, একজন ছাড়া আর কেউই প্রার্থিতা প্রত্যাহার করতে আসেননি। তবে এখানকার যারা কর্মকর্তা তারা বলছেন যে হয়তো আজকে যেহেতু শেষ দিন, আজকে দুপুরের পরে অনেকেই প্রার্থিতা প্রত্যাহার করতে হয়তো আসবেন এবং আজকেই সারা দেশে একযোগে সব জায়গায় যে রিটার্নিং অফিসগুলো রয়েছে সেখানে প্রার্থিতা প্রত্যাহার করতে যাবেন যারা প্রার্থী রয়েছেন তারা। এবং আজকে প্রার্থিতা প্রত্যাহার করার পর আগামী কালকেই কিন্তু প্রতীক বরাদ্দ দিবে নির্বাচন কমিশন। একই সঙ্গে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে। এরপর থেকেই আসলে নির্বাচনের যেই প্রচারণা সেটি করতে পারবেন রাজনৈতিক। ইমপ্রিন্ট সহ আরেকটা ভোটার তালিকা আইন অনুযায়ী নির্বাচনের 25 দিন আগে কমপক্ষে এটা পৌঁছে যাবে। আমরা প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারের স্টপ নিয়েছি। আমাদের প্রয়োজন এবং মাঠ পর্যায়ে থেকে যে তালিকা প্রস্তুত করা হয়েছে সেটা নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এখানে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং সরকার প্রতিষ্ঠান এবং ব্যাংক, সরকারি ব্যাংকের যারা কর্মকর্তা আছেন তাদেরকে আমরা এই তালিকায় সংযুক্ত করব। আমরা বেসরকারি যে ব্যাংকগুলো আছে সেগুলো আপাতত বিবেচনায় নিচ্ছি না, তারা রিজার্ভে থাকবে, একান্ত প্রয়োজন না হলে তাদেরকে নেওয়া হবে না। নির্বাচন সামগ্রীর ব্যাপারে আলোচনা হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি নির্বাচন সামগ্রী আগের মতো আগের রাতেই সকল কেন্দ্রে পৌঁছে যাবে, ব্যালট পেপার সহ। আমাদেরকে যেহেতু দুটো নির্বাচন একসাথে অনুষ্ঠান করতে হচ্ছে, জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট, এটা সময় ম্যানেজমেন্টে নিয়ে আপনারা জানেন আমরা একটা মক ভোটিং করেছিলাম।
সেইটার অভিজ্ঞতা প্লাস মাঠ পর্যায়ে যারা ইতোপূর্বে ভোট অনুষ্ঠান করেছেন তাদের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে কয়েকটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে যে সকল কক্ষে স্থান সংকুলন হবে সেই সকল কক্ষে একাধিক আপনার মার্কিং প্লেস অর্থাৎ সিক্রেট বুথ যেখানে ভোটার ছাপ দেন সেই সিক্রেট বুথ স্থাপন করা হবে। যেখানে সিক্রেট বুথ আর বাড়ানোর জায়গা নাই সেখানে প্রয়োজনে একটা আলাদা বুথই করতে হবে। আমরা ভোটের সময় 1 ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি, সকালে আধা ঘন্টা এবং বিকেলে আধা ঘন্টা, অর্থাৎ এখন ভোট শুরু হবে সকাল 7:30টায় এবং চলবে বিকাল 4:30 পর্যন্ত। গণভোট সংক্রান্ত প্রচারণা যেটার সাথে সরকার একটা ব্যাপক প্রোগ্রাম হাতে নিচ্ছেন, নির্বাচন কমিশনও এতে সহযোগিতা করবে। তদুপরি গণভোটের প্রশ্নটা যাতে সহজে ভোটাররা আপনার কক্ষে প্রবেশের আগেই জেনে যান, এই জন্য প্রত্যেকটা কেন্দ্রে এই ব্যালটটা বড় আকারে ছাপিয়ে ভোটের লাইনের সামনে ঝুলানো থাকবে। এরপরে আসি পঙ্গু, বয়স্ক এবং সন্তান সম্ভবা মা সহ যাদের বিভিন্ন ধরনের সহায়তা প্রয়োজন হয় তাদের ভোটের ব্যাপারে একটা সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হবে কেন্দ্রগুলোতে, যাতে করে তারা সহজে ভোট প্রদান করতে পারেন। পোস্টাল ব্যালট ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে, যেটা সম্বন্ধে আপনারা অবগত আছেন। আমি 2 দিন আপনাদের সাথে কথা বলেছি এই ব্যাপারে। আমি খুব যদি সংক্ষেপে বলি, আমাদের 2 ধরনের পোস্টাল ব্যালট আছে, দেশের ভিতর থেকে এবং দেশের বাইরে থেকে। দেশের বাইরের ব্যালটগুলো আমরা আগামী কালকে থেকে ছাপানোর কাজ শুরু করছি, আগামী পরশুদিন থেকে এটা বিদেশে প্রেরণের কাজ শুরু হবে। আর দেশের ভিতরের যে পোস্টাল ব্যালটগুলো আছে সেইগুলোর আমরা নিবন্ধন কাজ শুরু করব যেদিন তফসিল ঘোষণা হবে সেদিন থেকে এবং চলবে 15 দিন ব্যাপী। অর্থাৎ যারা ভোট দিতে চান পোস্টাল ব্যালটের মাধ্যমে দেশের ভিতর থেকে, যে 3 ধরনের ভোটার যারা দিতে পারেন, তারা তফসিল ঘোষণার পর দিন থেকে শুরু করে মোট 15 দিন নিবন্ধন করতে পারবেন। এই নিবন্ধন সম্পন্ন হলে তাদের কাছে ইন কান্ট্রি পোস্টাল ভোটিং এর ব্যালট চলে যাবে। আমরা পর্যবেক্ষক এবং সাংবাদিকদের কার্যক্রম নিয়ে কথা বলেছি, তারা যেন নির্বিঘ্নে তাদের দায়িত্ব পালন করতে পারেন, যেসব সহায়তা দেয়া প্রয়োজন সেই ব্যাপারে পরিপত্র জারি করা হবে। আমরা বিশেষভাবে আলোচনা করেছি, কিছু রাজনৈতিক দলের কাছ থেকেও এই পয়েন্টটা এসেছিল যে নির্বাচন অনুষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত থাকেন তারা আগের রাতে যখন ওই কেন্দ্রে গিয়ে পৌঁছান তাদের প্রশাসনিক ব্যবস্থাপনা দুর্বল থাকে বিধায় তারা স্থানীয় অনেকের সহায়তা নিতে বাধ্য হন এবং এই সহায়তা নেওয়ার ফলে অনেক সময় এখানে রাজনৈতিক প্রভাব কাজ করে থাকে এবং তারা পরের দিন নিরপেক্ষভাবে কাজ করতে পারেন না। আমরা দৃঢ়ভাবে নির্বাচন কমিশন থেকে এটা নিরুৎসাহিত করছি এবং বলে দেওয়া হচ্ছে কোনো ধরনের স্থানীয় সহায়তা তারা নেবেন না, তাদেরকে যথাযথভাবে বাজেটের মাধ্যমে কনসিডার করা হয়েছে, তারা তাদের যে প্রশাসনিক ব্যবস্থাপনা আছে সেটা চালিয়ে নিতে পারবেন। বাজেটের ব্যাপারে একটা দিক নির্দেশনা দেওয়া হয়েছে চূড়ান্তকরণের ব্যাপারে। ইতোমধ্যে যে বাজেট আমরা পেয়েছি এর অতিরিক্ত বাজেট পরিকল্পনা করে চাইতে বলা হয়েছে। আগামীকালকে আমরা আঞ্চলিক এবং সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তাদের সাথে কালকে 1500 ঘটিকায় একটি জুম মিটিং করব, যেখানে বিভিন্ন যে বিষয়গুলো বললাম যেগুলোর সাথে নির্বাচন কমিশনের অফিস জড়িত এগুলো তাদেরকে নির্দেশনা দেওয়া হবে। তফসিল উত্তর কার্যক্রমের কয়েকটি বিষয় আলোচনা হয়েছে, যেমন রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার এবং পোলিং অফিসারদের নিয়োগ এবং সময়সূচি। আমরা বলেছি যে তারা যেন যথাযথ সময়ে নিবন্ধন করতে পারেন পোস্টাল ভোটের জন্য, এই জন্য তফসিলের ঘোষণার পরপরই 5 দিনের মধ্যে যেন এই তালিকাগুলো প্রকাশিত হয়ে যায়। আইন শৃঙ্খলা কার্যক্রম নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আইন শৃঙ্খলা এবং প্রশাসনিক কার্যক্রম নিয়ে যে যেদিন তফসিল ঘোষণা হবে সেদিনই সন্ধ্যাবেলায় আমরা জেলা এবং জেলা পর্যায়ের প্রশাসনের কর্মকর্তা তথা জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের সাথে আমরা জুম মিটিং করব। পরবর্তীতে একটা ফিজিক্যাল মিটিং হবে, যেটা আপনার প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পরে। নির্বাচনী তথ্য সংগ্রহের জন্য অঞ্চল ভিত্তিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ করা হয়ে থাকে, সাধারণত 10 জনের একটা কমিটি করা হয়ে থাকে। আমরা এই কমিটিটাকে 14 জনে উন্নীত করেছি, যেখানে আমাদের একজন অতিরিক্ত সচিব নেতৃত্বে থাকবেন, আমাদের ডিজি এনআইডি, এবং তাকে রিইনফোর্স করবেন আমাদের নির্বাচন
নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের একজন, আমাদের আইন শাখার একজন এবং নির্বাচন ব্যবস্থাপনার একজন, আর পাশাপাশি আরো 10 জন এলাকা ভিত্তিক থাকবেন যারা বিভিন্ন ধরনের সমস্যাদি, প্রশ্নোত্তর ইত্যাদি এলাকা ভিত্তিক সলভ করবেন। ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি নিয়ে কথা হয়েছে। আপনারা জানেন 3 ধরনের আপনার বিচারিক কমিটি মাঠ পর্যায়ে কাজ করে। ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি যেটা শুরু থেকে কাজ করে, 300 আসনে 300টি কমিটি কাজ করবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি এই কমিটিকে অতীতেও দেওয়া হতো একটা অ্যাডজুডিকেশনের সক্ষমতা আমরা প্রদান করব। সুতরাং তারা শুধুমাত্র ইনকোয়ারি না, তারা চাইলে বিচারও করতে পারবেন। আর এর পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা থাকবেন তারা তো তাদের কাজ করতে পারবেনই। আচরণবিধি প্রতিপালন এবং নিশ্চিতকরণে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি। প্রাথমিকভাবে তফসিল ঘোষণার পরের দিন থেকেই প্রত্যেক উপজেলা বা থানায় 2 জন করে ম্যাজিস্ট্রেট কাজ করবেন। এই সংখ্যাটা শেষ 5 দিনে, অর্থাৎ নির্বাচনের আগের 3 দিন, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের দিন এটা বেড়ে যাবে। নির্বাচনী এলাকায় সব ধরনের অনুদান, ত্রাণ ইত্যাদি বিতরণ সম্পর্কে যে নিষেধাজ্ঞা, সেই সংক্রান্ত পরিপত্র যথাসময়ে জারি করা হবে। তবে এতে যে সোশ্যাল সেফটি নেটওয়ার্ক যেটা আছে, যেখানে অনেকে বয়স্ক ভাতা পেয়ে থাকেন ইত্যাদি ইত্যাদি, এগুলোর উপরে কোনো ধরনের বাধা নিষেধ থাকবে না। বিভিন্ন ধরনের পরিপত্র যেগুলো জারি করা হয় সেগুলো আজকে প্রাথমিকভাবে দেখা হয়েছে, এগুলো অ্যাজ এ ম্যাটার অফ রুটিন জারি হয়ে যাবে। প্রচার সামগ্রী অপসারণের ব্যাপারে আমরা যেদিন তফসিল ঘোষণা করব, সাথে সাথে 48 ঘন্টা সময় দিয়ে সব ধরনের প্রচারণা যেগুলো রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে করেছেন এবং ঝুলিয়েছেন, এগুলো সরাতে হবে এবং এগুলো না সরালে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে নির্বাচনী আচরণবিধির আওতায়। পোস্টাল ব্যালট নিয়ে কোনো ধরনের ছাড় কাউকে দেওয়া হবে না, কোনো অবস্থাতেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। যদি কাউকে পাওয়া যায় এটার সাথে সম্পর্কিত সামান্যতম ব্যত্যয়, যে আপনি কোনো রাজনৈতিক দল সমর্থন করেন বিধায় আপনি 5টা ভোট সংগ্রহ করে দিবেন, আপনার এনআইডি কার্ড ব্লক করা থেকে শুরু করে, আজকে সিআইডিও মিটিংয়ে ছিল, আমরা বলে দিয়েছি ক্রিমিনাল চার্জ আনা হবে তার বিরুদ্ধে এবং প্রয়োজনে তাকে সেই দেশ থেকে বাংলাদেশে রিপ্যাট্রিয়েট করার ব্যবস্থা করা হবে। আপনারা জানেন যে প্রথমবারের মতো আমরা পোস্টাল ব্যালটে দেশের বাইরে থেকে ভোট সংগ্রহ করার একটা উদ্যোগ নিয়েছি। পোস্টাল ব্যালটের এই অবস্থায় স্ট্যাটিস্টিক্সটা আপনাদেরকে যদি আমি বলি, আমাদের আউট অফ কান্ট্রি ভোটিংয়ে বাংলাদেশ পোস্ট অফিস কর্তৃক আমাদের প্রবাসী ভোটারদের কাছে 7,67,084টি ভোট ডিসপ্যাচ করা হয়েছে এবং একটি ভোটও আর এখানে আমাদের কাছে নাই, সবগুলোই ডিসপ্যাচ করা হয়ে গেছে। 7,67,084। এর মধ্যে ট্রানজিটে আছে 59,584টি ব্যালট। যে দেশে প্রেরণ করা হয়েছে এগুলো, সেই দেশে পৌঁছে গেছে 7,07,500টি ব্যালট। ব্যক্তি ভোটার হাতে পেয়ে গেছেন এই সংখ্যাটা হচ্ছে 1,40,873। এখন হয়তো আরেকটু বেড়েছে। যারা হাতে পেয়ে কিউআর কোড স্ক্যান করেছেন সেই সংখ্যা থেকে আমরা বলছি 1,40,873। আনফরচুনেটলি বেশ কিছু ব্যালট ডেলিভার্ড না হয়ে ঠিকানা ভুল লেখার কারণে ফেরত আসছে। ইতিমধ্যে ফেরত এসেছে 4,521টা ব্যালট আনডেলিভার্ড। এগুলো আর কিছু করার নাই। মূলত এগুলো ফেরত আসছে মালয়েশিয়া থেকে, বেশিরভাগ এসছে মালয়েশিয়া থেকে। 4,521টি ব্যালট ফেরত এসেছে আনডেলিভার্ড। আর সেকেন্ড হাইয়েস্ট আসছে ইটালি থেকে। আমরা মিশনগুলোকেও বলেছি যাতে এই ইয়েটা আরেকটু কমানো যায় কিনা উদ্যোগ নেওয়া। মালয়েশিয়ার বাস্তবতাটা কি ওটা পরে বলছি আমি। তো এই হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্স। দেশের ভিতরে ভোটের জন্য এখনো পর্যন্ত আমাদের কোনো ডিসপ্যাচ হয় নাই। এই ডিসপ্যাচটা হবে আপনার 21 তারিখের পরে, প্রতীক বরাদ্দ হওয়ার পরে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার পরে। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদের বোঝার জন্য বলি, আমাদের বিশেষ করে লেবার ইন্টেন্সিভ যে ডেস্টিনেশনগুলো আছে মিডল ইস্টে মূলত এবং মালয়েশিয়ায়, সেখানে আমাদের অনেক কয়েকজন ভোটার একই ঠিকানায় থাকেন। আমাদের বাংলাদেশি ভাইয়েরা খুব অল্প পরিসরে থাকেন এবং তাদের ইন্ডিভিজুয়াল কোনো অ্যাড্রেস নাই, যে কারণে আমাদের
2 জন ভোটার একটা অ্যাড্রেস ব্যবহার করেছেন, এই সংখ্যাটা হচ্ছে 1,71,680 জন। 5 জন পর্যন্ত ভোটার একটা অ্যাড্রেস ব্যবহার করেছেন, 95,816 জন। 10 জন ভোটার একই অ্যাড্রেস ব্যবহার করেছেন, এই সংখ্যাটা আছে 59,276 জন। 20 জন ভোটার একই অ্যাড্রেস ব্যবহার করেছেন, এই সংখ্যাটা আছে 38,109 জন। 50 জন ভোটার পর্যন্ত, মানে 20 থেকে 50 আর কি, একই অ্যাড্রেস ব্যবহার করেছেন, এই সংখ্যাটা হচ্ছেন 21,915 জন। এবং আপ টু 100 বা তার 100-র উপরে একই অ্যাড্রেস ব্যবহার করেছেন 14,891 জন। আচ্ছা, বাস্তবতা হচ্ছে ইনারা যে স্বল্প পরিসরে থাকেন ওখানে তাদের নিজস্ব কোনো অ্যাড্রেস নাই। এই ক্ষেত্রে তারা হয় কোনো পোস্ট বক্স বা নিকটস্থ কোনো দোকান বা কোনো ফ্যাসিলিটির অ্যাড্রেস ব্যবহার করেছেন যেখানে মেইল ডেলিভার করা যায় এবং যেখানে তারা পেয়ে থাকেন। এখন আমাদের সামনে কতগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভিডিও ক্লিপ সামনে এসছে, যেগুলো নির্বাচন কমিশন অত্যন্ত সিরিয়াসলি দেখেছে। আপনারা হয়তো দেখেছেন কোনো রাজনৈতিক দলও ইতিমধ্যে এটার ব্যাপারে কিছু প্রতিক্রিয়া দিয়েছেন। আমরা এই ব্যাপারটা স্বরূপ জানার জন্য সকল এমবেসির সাথে আজকে কথা বলেছি। এরকম আমরা 3টা জায়গার ভিডিও ক্লিপের এভিডেন্স পেয়েছি, কিন্তু এই এভিডেন্সে কোথাও কোনো ব্যত্যয় হয়েছে মর্মে এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায় নাই। তো ডেস্টিনেশনগুলো একটা ছিল বাহরাইনে গত 11 তারিখে এরকম একটা ভিডিও, যেখানে এই যে গ্রুপ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এটা পাওয়া গিয়েছিল। এখানে যেটা হয়েছিল, পোস্টম্যান ওই এলাকায় বসবাসরত সকল বাংলাদেশির যে সীমিত পরিসরে, এই সংখ্যাটা হতে পারে 160, হতে পারে 233, কারণ 2 অ্যাকাউন্ট থেকে 2টো নাম্বার পাওয়া গেছে। আমি কিছুক্ষণ আগে আমাদের মাননীয় রাষ্ট্রদূত মহোদয়ের সাথে কথা বলেছি, ওনারা এই নিয়ে একটা রিপোর্টও চেয়েছেন। ওনারা বাহরাইন পোস্টকে একটা নোট ভার্বালও দিয়েছেন, সেই নোট ভার্বালে ওনারা উত্তর চেয়েছেন যে এটা কেন হলো। তবে পরবর্তীতে তার ম্যাক্সিমাম ব্যালটই আবার এমবাসিতে ফেরত এনে বাহরাইন পোস্টকে দিয়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে ইন্ডিভিজুয়াল ভোটারের কাছে পৌঁছাতে। আচ্ছা, এখন বাহরাইন পোস্ট যেটা করবে, তাদের একটা পদ্ধতি আছে, সেটাকে তারা বলে সিপিআর, যেটা আমাদের ন্যাশনাল আইডি কার্ড ইকুইভ্যালেন্ট। সেই সিপিআর না দেখানো পর্যন্ত কারো কাছে কোনো ব্যালট দিবে না। তাতে প্রয়োজনে সেই ব্যালট যদি বাংলাদেশে আনডেলিভার্ড ফেরত আসে, কিছু করার নাই, কারণ আমরা ইলেকট্রাল ইন্টিগ্রিটিটাকে নষ্ট হতে দিতে পারি না। সৌদি আরবে আমরা কথা বলেছি, সৌদি আরবে এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই এখন পর্যন্ত। আমরা যে সোশ্যাল মিডিয়ায় যে ক্লিপগুলো দেখতে পাচ্ছি, 2-1টা অসমর্থিতভাবে সৌদি আরব বলা হচ্ছে, এখনো পর্যন্ত এগুলো ভেরিফাই করা যায় নাই। আমাদের মিস ইনফরমেশন সেলও এগুলো নিয়ে কাজ করছে, প্রকৃতপক্ষে সম্ভবত এগুলো ফেক। আচ্ছা, সৌদি আরবে বিতরণের পদ্ধতিটা আপনাদেরকে বলি, হয় তার ইকামা, আর তা না হলে তার 5 ডিজিট কোড ছাড়া কোনো ব্যক্তিকে এই মেইল হস্তান্তর করা হবে না। ওমানের সাথে কথা বলেছি, ওমানে একটা ভিডিও এসছে এবং এই ভিডিওটা সঠিক। ওমানে আপনার মূলত আপনার বাল্ক হিসাবে ডিস্ট্রিবিউশন হচ্ছিল, যে ওই যেটা বললাম, এক জায়গায় অনেকজন থাকেন, তারা মূলত পোস্ট বক্স ব্যবহার করেছেন। সো পোস্ট বক্স দিচ্ছিলেন। এই ঘটনার পরে সবখানেক হয়তো ভোট, যেটা ওই যে বাল্ক ইয়েতে দেওয়ার পরে যখন ভিডিওটা আসলো, আমাদের ওমান এমবাসি আবার কথা বলেছে ওমান পোস্টের সাথে, তাদেরকে বলে দেওয়া হয়েছে যে আইডি কার্ড বা পাসপোর্ট দেখানো ছাড়া না দিতে। এখানেও আমরা ধারণা করছি হয়তো কাউকে খুঁজে নাও পাওয়া যেতে পারে। এবং বর্তমানে ওমানে ইভেন হাজব্যান্ড ওয়াইফের কাছেও আর হস্তান্তর করা হচ্ছে না কোন অবস্থাতে, একই ইয়েতে। আচ্ছা, এই গেল ওমান। কুয়েতের ব্যাপারে বলি, কুয়েতে একটা ভিডিও পাওয়া গেছে, নিশ্চিত করা হচ্ছে যে এখানে কোনো ধরনের ব্যত্যয় হয়েছে কিনা। এখন পর্যন্ত কোনো ব্যত্যয়ের কোনো বিবরণ পাওয়া যায় না। তো কুয়েতে যেটা ইন্টারেস্টিং, আমরা একটা জিনিস জানতে পারলাম যে কুয়েত পোস্টে আমাদের প্রচুর বাংলাদেশি চাকরি করে। অফিসার পর্যায়ে ম্যানেজাররা হয়তো বা কুয়েতি বা অন্য, আর নিচের লেভেলে এই পোস্টম্যান বা ডাক হ্যান্ডলিং এর সাথে ম্যাক্সিমামই বাংলাদেশি। ওনারা এই সর্টিং এর সময় ভিডিও করে বিভিন্নখানে হয়তো বা দিয়েছেন উৎসাহবশত।
এই ভিডিওগুলোকেও কেউ কেউ হয়তো এটা ওই এলাকার, এটা ওই এলাকার, এইভাবে ছড়ানোর চেষ্টা করছেন সোশ্যাল মিডিয়াতে। আবুধাবিতে এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যা হয় নাই, দুবাইতে কোনো সমস্যা হয় নাই, কাতারে কোনো সমস্যা হয় নাই, মালয়েশিয়ায় কোনো সমস্যা হয় নাই, অন্য পৃথিবীর কোনো ডেস্টিনেশনে আর কোনো সমস্যা হয় নাই। আর যেগুলো আমরা বললাম এগুলো সমস্যার চেয়ে আমরা বলবো যে বাস্তবতা বললাম সেই ইয়েতে হয়েছে। আমরা ক্যাটাগরিক্যালি সবাইকে বলে দিয়েছি যে কোনো অবস্থাতেই যেন ইলেকট্রাল ইন্টিগ্রিটি নষ্ট না হয়। আর দ্বিতীয়ত, এটার সাথে আমাদের বাংলাদেশ হিসেবে আমাদের ভাবমূর্তি এবং আমাদের লেবার মার্কেট জড়িত। এই ধরনের কোনো ঘটনা যদি ঘটে কোথাও, তাতে করে আমরা শুধু আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে না, এতে করে আমাদের লেবার মার্কেটও ক্ষুণ্ণ হবে। এমত অবস্থায় আমরা সবাইকে বলেছি কোনো অবস্থাতেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না যদি কাউকে পাওয়া যায় এটার সাথে সম্পর্কিত। সামান্যতম ব্যত্যয়, যে আপনি কোনো রাজনৈতিক দল সমর্থন করেন বিধায় আপনি 5টা ভোট সংগ্রহ করে দিবেন, আপনার এনআইডি কার্ড ব্লক করা থেকে শুরু করে, আজকে সিআইডিও মিটিংয়ে ছিল, আমরা বলে দিয়েছি ক্রিমিনাল চার্জ আনা হবে তার বিরুদ্ধে এবং প্রয়োজনে তাকে সেই দেশ থেকে বাংলাদেশে রিপ্যাট্রিয়েট করার ব্যবস্থা করা হবে। পোস্টাল ব্যালট নিয়ে কোনো ধরনের ছাড় কাউকে দেয়া হবে না। এবারই প্রথম প্রবাসী বাংলাদেশি ভোটাররা ও দেশের ভেতরে জরুরি কাজে থাকা নাগরিকদের পোস্টাল ব্যালটে আগাম ভোট দেওয়ার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। পোস্টাল ব্যালটে নিবন্ধন করেছেন 7,60,000 প্রবাসী, আর দেশে 12,76,000। ছাপানোর পর ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পৌঁছানোর কাজ চলছে। এদিকে বিএনপি নেতাদের অভিযোগ, পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীকের অবস্থান যেভাবে করা হয়েছে তাতে অন্য প্রতীককে সুবিধা দেওয়া হয়েছে, যদিও বিষয়টি নাকচ করেছে ইসি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এটা একেবারে উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে যাতে ব্যালট পেপারটা কনফিউজিং হয়ে যাবে, সিল মারার পরে এটা কনফিউজিং হয়ে যাবে। যে এটাকে আমি মনে করি নির্বাচন কমিশনের এটাকে ঠিক করা উচিত। এখানে যদি আপনি খেয়াল করেন, এখান থেকে 1 থেকে অ্যালফাবেটিক্যাল অর্ডার বাংলায় 1 থেকে শুরু হয়েছে আপেল আনারস, হয়ে 1 থেকে এইখানে আসছে খেজুর পর্যন্ত, রাইট, 24 সিরিয়াল, এভাবে গেছে, এভাবে। এটা নির্বাচন কমিশন এই সিস্টেম বোধহয় প্রবলি আগের থেকেই করেন, সো এইভাবে করে পুরো প্রতীকটা এভাবে আছে। আমরা ব্যালটে একই সিকোয়েন্স করেছি। প্রার্থী চূড়ান্ত হবার পরে ব্যালট ছাপাবে কমিশন, যেখানে প্রার্থীর নাম ও প্রতীক থাকে, কিন্তু পোস্টাল ব্যালট আগেই ছাপানো হয়েছে, যে কারণে শুধু প্রতীক রয়েছে। বিধিমালায় নিশ্চয় একটা বলা আছে যে এইভাবে প্রতীকগুলো সাজাতে হবে। আমার ধারণা নিশ্চয় ইলেকশন কমিশন নতুন করে কোনো বিধি এই পোস্টাল ব্যালটটা কেমন হবে সেই বিধান সংযুক্ত করেছে। বর্ণমালার সিরিয়াল দুভাবেই সাজানো যায়, ওপর থেকে নিচ বা ডান থেকে বাম। পোস্টাল ব্যালটে যে সিরিয়াল মানা হয়েছে তা সঠিক বলেই মত গবেষকের। আমরা যখন দেখছি যে এখানে কলাম সংখ্যা কম করা হয়েছে এবং সারির সংখ্যা এখানে বেশি, সেক্ষেত্রে উপর থেকে নিচে সাজানোটাই যথার্থ হয়েছে বলে আমি মনে করি। যদি সারির সংখ্যা এখানে কম থাকতো তাহলে আমরা বাম থেকে ডানে লম্বাভাবে আরো অনেক দূর পর্যন্ত যেতে পারতাম। ফলে কোনো দলের প্রতীক যদি এমন কোনো অবস্থানে থাকে যেটা তার জন্য সুবিধাজনক পরিস্থিতি তৈরি করেছে বা খারাপ পরিস্থিতি তৈরি করেছে কারো মনে হতে পারে, কিন্তু আমরা যদি বর্ণক্রমের দিকে তাকাই তাহলে এখানে আসলে আপত্তি করার কোনো কিছু নেই। পোস্টাল ব্যালট ভাঁজ করলে ধানের শীষ সহ আরো 5টি প্রতীকের ওপর দিয়ে ভাঁজ পড়ে। আবার দ্বিতীয় পাতার শুরুর দিকেই আছে শাপলাকলি প্রতীক। এ দুটো নিয়েও আপত্তি জানিয়েছে বিএনপি। জুলিয়া তানহা,